দেখ তোদের পুলিশের মাজা ভেঙে দিয়েছি, তোদের সেনাবাহিনীর মাজা ভেঙে দিব। এরপরে আর 2009 সালে তো এরা আপনার বিডিআর এর মাজা ভেঙে দেওয়ার চেষ্টাই করেছিল। এই জামাত শিবির হিজবুত তাহরির মিলে তখন যে অপারেশনটা করেছিল, যেটার পুরো দায় আওয়ামী লীগের উপরে চাপিয়েছে বা চাপানোর চেষ্টা করা হয়েছে গত প্রায় কয়েক দশক তো হয়ে গেল। তো আপনি খালি একটা কথা চিন্তা করেন যে সেনাবাহিনী, আমার অন্য আমি আলাপে যাবই না, পলিটিক্যাল আলাপ বাদ। আমি কোনো ধরনের পলিটিক্যাল গেসিং, পলিটিক্যাল কাউকে আমি অপবাদ অপদস্থ কিচ্ছুতে আমি যাব না। আমার সিম্পল প্রশ্ন, সেনাবাহিনীর কাছেই সিম্পল প্রশ্ন, ওয়াকারুজ্জামান সাহেবের কাছে, যে আপনি সেনা প্রধান কিংবা এখন জাহাঙ্গীর সাহেব যিনি তথাকথিত ডিজিএফআই প্রধান, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই যে সেনা অফিসারদেরকে অপমান করা হচ্ছে বিচারের আগে, আপনাদের কি কোনো ধরনের কিছু বলার রয়েছে? আপনারা কি সংবাদ সম্মেলন করবেন, কিছু বলবেন, বিবৃতি দেবেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই সেনাবাহিনীর অফিসারদের বিচার সিভিল কোর্টে কিভাবে হতে পারে? যদি কোনো ধরনের অপরাধের সন্ধান থাকে, অপরাধের অভিযোগ থাকে, বিচার হতেই হবে। কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন এখানে আছে। প্রশ্ন হলো, আপনি 5ই আগস্টের পর ইমিউনিটি দিলেন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত যা যা অপরাধ হয়েছে, জুলাইয়ের 15 থেকে 8ই আগস্ট, 5 থেকে 8ই আগস্ট 2024, এই যে 15 থেকে 8ই আগস্ট, সরি জুলাইয়ের 15 থেকে, না আপনার ইমিউনিটি কোথায় দিয়েছে? জুলাইয়ের 15 থেকে, জুলাইয়ের 15 থেকে 8ই আগস্ট। এটা হচ্ছে চিন্তা করে দেখেন যে এই ইমিউনিটি নিয়ে আমি একদিকে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য সেনাবাহিনীর 22 জন অফিসারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি, গ্রেফতারি পরোয়ানা দিয়েছি, অন্যদিকে এই টোকাই জঙ্গি মৌলবাদীদেরকে বলছি তাদের অপরাধের কোনো বিচার হতে পারবে না, এবং সেনাবাহিনী এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না। আমি সেনাবাহিনীর যেসব জুনিয়র অফিসাররা, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ক্যাপ্টেন বা আমি বলবো সেকেন্ড লেফটেন্যান্ট, মেজর, এরা আমার বয়স অনেক ছোট হবে, লেফটেন্যান্ট কর্নেল যারা আছে, আমি ওদেরকে একটা কথা বলি যে ভাইয়েরা, প্রিয় জওয়ান, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে সিম্পল একটা প্রশ্ন আমি করব, যদি কেউ দেখেন, যে আপনাদের কি বুকে একটু রক্তক্ষরণ হয় না ভাইরা? আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এইভাবে অপমান করছে। সেখানে আমি দেখেছি লেফটেন্যান্ট কর্নেল মোমেন, টিআইএফ এর সাবেক র্যাবের তিনি ছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মোমেন সাহেবকে যদ্দূর চিনি, আমি যদ্দূর চিনি, বা আপনার ব্রিগেডিয়ার তোফায়েল, এই মানুষগুলো জাস্ট এই রাষ্ট্রের জন্য কাজ করেছে। দিনের পর দিন এই মোমেন সাহেব, দিনের পর দিন এই কোথায় মাদক আছে, কোথায় সন্ত্রাসী আছে, এই লোকটা একটা সুপার অনেস্ট একটা লোক। আই ক্যান ভাউচ হিম। নিজুম ভাই, আমি একটা এর সাথে একটা যুক্ত করতে চাই, যারা জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করেছে, যারা তাদেরকে তো খারাপ লাগবেই, কিন্তু আরেকটা জিনিস আমি জানতে চাই, যেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা পায় নাই সেনাবাহিনী, ধরে নিচ্ছি পায়নি, কিন্তু 15 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হলো। এটা কি ট্রাইব্যুনালের মামলা হয় সেনাবাহিনীর বিরুদ্ধে, নাকি সেনাবাহিনী নিজস্ব? তো আমরা শুনে এসেছি সেনাবাহিনী নিজস্ব আইন, আমার ভুল হতে পারে, তাহলে বিষয়টা কি? সেনাবাহিনী কি আমি ওই আইনি প্রক্রিয়াটাতে যাব, আমি আইনি প্রক্রিয়াটাই আমার মাথাতে ছিল যে আমি সেকেন্ড পোর্শনে আমি ওই আইনি প্রক্রিয়াটা আলোচনা করব। আমার আলাপটা হচ্ছে এমন যে যারা আজকে জওয়ানরা আছে, এই ক্যাপ্টেন, এই যে সেনাবাহিনীর যে ড্রেসটা আছে, এই ড্রেসটাকে যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। দেখেন 1975 সালের 15ই আগস্ট আপনার এই সেনাবাহিনী বাংলাদেশটাকে, মূলত বাংলাদেশের পরাজয়ের দিন ছিল 15ই আগস্ট। এরপরে আপনি খালেদ মোশাররফ, এটিএম হায়দার এবং কর্নেল হুদা, নাজমুল হুদা, এই তিনজন অফিসারকে মেরে ফেললো। তারপরে 1981 সালে জিয়াউর রহমানকে মেরে ফেললো। জিয়াউর রহমানের রেশ ধরে আপনার মেরে ফেলা হলো জেনারেল মঞ্জুরকে। আমি সমস্ত
আমি আপনার সমস্ত ডিসপিউট, রাগ, ক্ষোভ এগুলোকে আমি ধরেন দূরে সরিয়ে রেখে আমি ওই কালো অধ্যায়টা যেটা ছিল, মেরেছে মরেছে, কি একটা ভয়ঙ্কর সময় পার করেছে, এই সময়টাতে সেনাবাহিনীর প্রতি এক ধরনের মানুষের বিরূপ আচরণ ছিল। এবং এরশাদ যখন ক্ষমতা দখল করলো 90 পর্যন্ত, এই সেনাবাহিনী কিন্তু এত কিছুর পরেও সে স্বমহিমায় উজ্জ্বল। আজকে যখন একটা ক্যাপ্টেন একেবারে নতুন ঢুকেছে, সেকেন্ড লেফটেন্যান্ট, তারা যখন আজকে দেখছে যে তাদের এত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই অপমান করছে, আপনি ভাবেন তো তাদের ভেতরে রক্ত টকবক করছে কিনা। আমি জানি সেনাবাহিনীর মধ্যে আগুন হয়ে আছে, আগুন হয়ে আছে জুনিয়ররা, যে সেনাবাহিনীরা বলছে যে যেই তোমাদের জন্য আমরা লড়াই করেছি এই দেশটাকে, নানানভাবে আমরা তোমাদেরকে নানান রকম ভাবে এই দেশটাকে আমরা মাদক বলেন, সন্ত্রাসী বলেন, কত জায়গা থেকে রক্ষা করে বুক পেতে দিয়েছে তারা, আজ তাদেরকে এইভাবে অপমান করছে। আচ্ছা, এই তো গেল অপমানের অংশ, যে বিচারের আগেই আপনাকে দোষী সাব্যস্ত করণ। দ্বিতীয় ব্যাপার চলে আসছে হচ্ছে আপনার এই সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ গঠন যে প্রক্রিয়া। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে অধ্যাদেশগুলো জারি করা হচ্ছে বর্তমানে 5ই আগস্টের পরে, এগুলোর কোনো বৈধতা নেই। এগুলো এগুলো মাত্র বৈধতা পেতে পারে সংসদে, এগুলোর বৈধতা পেতে পারে সংসদ অধিবেশনে, এবং সেটা করতে পারে পার্লামেন্ট। ল মেকার্সরা আপনার এই যে চেঞ্জ গুলো আনছে এগুলো করতে পারে। আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে তাজুল ইসলাম, এই লোকটি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেছে। 1998 সালে তার বিরুদ্ধে একটা মার্ডার কেস আছে। আমি জানি না গত 16 বছর এই মার্ডার কেসটাকে নিয়ে কেন আলোচনা হয়নি, তার বিরুদ্ধে কেন কোনো চার্জ আনা হয়নি। এই তাজুল সেদিন কালকে টিভিতে বলছে যে আমরা এই চার্জ গঠনের জন্য আমরা আলোচনা করেছি, 1971-এর পরে যে অরাজকতা চলেছে সেটিও আমরা এনেছি। চিন্তা করে দেখেন, পাকিস্তানিরা যা করতে পারেনি, যেই তাদের মনের সমস্ত খায়েশ ছিল আপা, সমস্ত কিছু তাদের রেখে যাওয়া এই বীর্য, এই সন্তান, এই জামাতে ইসলামী, জাস্ট আমাদের রাজনৈতিক, আমাদের যে বৃহত্তর দলগুলোর যে অনৈক্য, এই যে অনৈক্য আমি বলবো না, আজকে যদি বিএনপি গ্রেনেড হামলা না করত, বিএনপি যদি আজকে তত্ত্বাবধায়ক সরকার কাছে নষ্ট না করত, বিএনপি যদি জামাতকে বছরের পর বছর এইভাবে আপনার লাই না দিত, আজকে এই ছাত্র জনতার কথা বলে আজকে তাজুল ইসলামরা, জামাতে ইসলামরা সিম্পলি 71-এর প্রতিশোধ নিচ্ছে। আমার এই কথা শুনলে অনেকে লাফিয়ে উঠবে, আপা এই যে উনি আবার 71-এর চেতনা, 71-এর কথা বলে, এটা একদম অবশ্যই 71-এর প্রতিশোধ, ও প্রতিশোধটাই নিচ্ছে। ও তা না হলে এখনকার সময় তার সমস্ত ঘুরে ফিরে 72 থেকে 75 ওরা রায়ের মাধ্যমে একটা ন্যারেটিভ সেট করতে চায় যে রায়টা তো আজীবন থেকে যাবে, ওরা তো মনে করেছে রায় থাকবে, এটার বাতিল হবে না। কিন্তু তাজুলের কোনো ধারণাই নাই যে একটা লাথি মেরে এই কোর্ট, এই আইন কিভাবে এই সংবিধান প্রোটেক্ট করবে। কারণ যা কিছু হয়েছে, যত রায় হবে, যত কিচ্ছু হবে, সমস্ত কিছু আপনার এগুলা ভয়েড। এবং আমি আপনাকে একটা কথা বলছি, এই সেনাবাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে। তো ওই যে একটা কবিতার মতো যে প্রাচী আপা আপনাকে ধরতে এসেছে, নিজুম মজুমদার তখন মিটিমিটি হেসেছে, আমাকে তো কিছু হয় না, এটা প্রাচী আপারে করছে তাতে কি। হ্যাঁ, তারপরে অমুককে ধরেছে, ওই অরুণাদিকে আজকে ওই বলছে যে ওই আলো আসবে গ্রুপের জন্য তাকে দিনের পর দিন হেনস্থা করেছে, অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই চুপ ছিল। আমার কি উনি তো একটা গ্রুপ করেছে, বা সোহানা সাহেব, আমি ওই জায়গা থেকে আপনাকে বলার চেষ্টা করছি। আজকে যখন দেখা গেল যে এখন যারা যেই সময় লাল পতাকা করেছে তাদেরকে যখন এসে ধরছে, তখন তারা বলছে যে হ্যাঁ আমরা জুলাই যোদ্ধা, আমরা ওই যে আপনাকে যখন ধরতে এসেছিল প্রাচী আপা, আমি কিছু বলি নাই, ভেবেছি এটা আপনাকেই বলছে। তো আজকে ওরা সাপের মতো এসেছে 22 জনের পেছনে। ওয়াকারুজ্জামান হচ্ছে প্রাইম টার্গেট এদের, বিলিভ মি অর নট। প্রথম সুযোগে ওয়াকারুজ্জামানকে এরা ঝুলিয়ে দিবে যদি এরা সুযোগ পায়। এখন ওয়াকারুজ্জামান এটা কি বুঝতে পারে আমি জানি না, বুঝতে পারে কিনা। আমি ওয়াকারুজ্জামানের কথা বাদই দিলাম সেই ভদ্রলোকের কথা। এই যে আরো জেনারেলরা আছে প্রাচী আপা,
এই যে বিভিন্ন ব্রিগেড আছে, যশোর, কুমিল্লা, সিলেট, চিটাগং, রাজশাহী, এই ক্যান্টনমেন্ট গুলো বসে বসে কি করছে তারা? তারা একটাবারও প্রশ্ন তুলছে না এরা কারা, এই তাজুল কে? এই সেনাবাহিনীর অফিসারদেরকে এরা হত্যা করেছে, প্রায় 73 জন না 59 জন অফিসারকে হত্যা করেছে 2009 সালে। এখন এরা এই সূর্য সন্তান এই 22 জনকে টার্গেট করেছে। তারা একজন আকবর হোসেন সম্পর্কে জানে, তারা একজন লেফটেন্যান্ট কর্নেল মমিন, একজন খায়রুল, একজন হামিদ, এদের সম্পর্কে জানে তারা। তারপরে এখানে সাইফ সাহেব আছে। মানে সোজা কথা হচ্ছে যে যাদেরকে এনেছে এরা দীর্ঘদিন বাংলাদেশ আর্মিকে সার্ভ করেছে, দেশকে সার্ভ করেছে তারা। সেনাবাহিনী একটা ইনস্টিটিউট, মানে এটা তো আমাদের ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনি একটা কথা চিন্তা করেন, আমি কিন্তু দেখেন সেনাবাহিনীর ভিতরে বিচার হয় না, ফিল্ড মার্শাল আপনার এই যে আপনার সরি ওদের ভিতরে যে আপনার যেটাকে বলে হচ্ছে কোর্ট মার্শাল যেটা হয়, সেখানে অহরহ বিচার হচ্ছে, বিচারের বাইরে কেউ না। আপনি জানেন যে সেনাবাহিনীর আমার আর আপনার বরঞ্চ বিচার করতে সমস্যা। আপনি জানেন যে সেনাবাহিনীর একজন অফিসার তার শ্বশুর শাশুড়ি এসে যদি বিচার দেয় তাহলেও তার বিচার শুরু হয়ে যায়। আপনি জানেন তার চাকরি চলে যায়, এবং উনারা এত স্ট্রিক্ট, সাথে সাথে চাকরি নট, এটা ধরেন অন্য চাকরির মতো না যে তার তদন্ত হবে হবে, চাকরি চলে যায়, পিএনজি করে, কত কিছু। এরকম একটা আবহে থেকে, এরকম একটা জায়গাতে থেকে এই মানুষগুলোকে সিভিল কোর্টে নিয়ে এসে উদ্দেশ্য কি জানেন? সেখানে তাদের উপরে মব হামলা করবে, এইটা দেখিয়ে দেবে যে জামাতের ক্ষমতা দেখিয়ে দেবে। আমি আপনাকে বললাম যে বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, এমন একটা কুয়ের জায়গাতে দাঁড়িয়ে আছে আপা, যে কোনো সময় একটা বিস্ফোরণ ঘটবে। আমি একটু ছোট্ট একটা কথা মনে আসছে, আমি কতটা সঠিক আমি জানি না। আমরা কদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা ইন্টারভিউ শুনলাম, এবং সেখানে তিনি তার উপরে যে নির্যাতন হয়েছে সেই বিষয়টা যখন তিনি বলছিলেন, তখন এক ধরনের উষ্মা দেখছিলাম তার কণ্ঠে, তার চেহারায়। তো এই ইন্টারভিউর পরবর্তীতেই আবার আমরা দেখলাম যে সেনাবাহিনী তো এক ধরনের নিপীড়ন বা অমর্যাদাকর পরিস্থিতি তৈরি হওয়া, এই বিষয়গুলো আসলে জামাত তো ক্ষমতা দেখাচ্ছেই, কিন্তু আমি বলছি যে এখানে অন্য কারো ইন্ধন এবং আরো অনেক কিছু আছে কিনা, যেখানে পুরো সেনাবাহিনীর ইমেজটাকে ধ্বংস করা এবং তার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো যে তোমরা প্রতিবাদ প্রতিরোধ করবে, দেখো সেনাবাহিনীর কি অবস্থা। মানে এখানে আমি তো আপনাকে শুরুতে যে কথা বলেছি, আপনি যদি আপনার এই যে এটাকে এই যে মাত্র যেটা বললাম পার্জিং অপারেশন যেটাকে বললাম, জাকার্তা মেথড যেটা বললাম, জাকার্তা মেথডের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন যে আপনি অন্যকে মেরে, হ্যাঁ, বড় বড় মানে গুরুত্বপূর্ণ মানুষকে মেরে নৃশংসভাবে তাদেরকে অপমান করে, অপদস্থ করে, খুন করে আপনি আপনার স্বৈরতান্ত্রিক মেসেজ দেওয়া, এটাকে বলে কালচার অফ ফিয়ার, আপনার ভয় তৈরি করা। কেমন? আইনি বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে বলে যে আইনি বিষয় বলো, আমি আইনি বিষয় না, আমি এই কারণে বলতে চাই না, কারণ আমি তো মনেই করি না যে এই সরকার বৈধ। এই ইউনূসের আমল, আমি যেখানে বারবার বলছি যে এটি 106 আন্ডারে গঠিত হয়নি, এটি সংবিধানের কনস্টিটিউশনের 7 খ 2 খকে কমপ্লিটলি ভায়োলেট করেছে, পেনাল কোডের 122, 123, 124 আন্ডারে তারা অপরাধী হতে পারে। যখন আমি এই কথা বলছি, তখন যখন আমি এই ট্রাইব্যুনালের আইন নিয়ে গবেষণা করব, আইনের ধারাগুলোকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব এই আইনে করতে পারে না, ওই আইনে করতে পারে না। তার মানে হচ্ছে ওরা লিগালিটি রাখে কিন্তু ওরা ভুল আইন প্রয়োগ করছে, তাই তো? আমার হিসাবে ভয়েড অ্যাব ইনিশিও শুরুতেই বাতিল। সেই কারণে আমি ইচ্ছা করলে আমার নিজেরই একটা পজিশন পেপার তৈরি করা আছে, আমি প্রায় 3-4 দিন ধরে এই ঘটনা শোনার পরেই এগুলো নিয়ে কাজ করেছি, আছে, আমি এগুলো আপনাকে বলতে পারি। কিন্তু আপনাকে বেসিক জায়গাটা ধরতে হবে। বেসিক জায়গাটা হচ্ছে কয়েকটা জায়গা খেয়াল করে দেখেন, আপনাকে খেয়াল করতে হবে পেছনে ঘটে যাওয়া জিনিসগুলো। এই যে অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আপনি এটার দিকে তাকাবেন না আপা।
আপনি তাকানো শুরু করবেন হচ্ছে সংবাদ সম্মেলন থেকে। আইএসপিআর এর যেই ভদ্রলোক, যে মেজর জেনারেল সাহেব, যে হাকিম সাহেব ওইখানে আপনার এই করলেন, সংবাদ সম্মেলন করলেন, আই এম সরি টু সে, এই ভদ্রলোককে দেখে আমার মনে হয়েছে যে এই যে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নামে যে অবৈধ কিটটা বসে আছে জাহাঙ্গীর, আমার মাঝে মধ্যে সেনাবাহিনীর কিছু অফিসারদেরকে দেখে আমার অবাক লাগে, এরা কারা? এরা কিভাবে এই 4 দিনের আইএসএসবি করে পরীক্ষা টরীক্ষা দিয়ে এরা টিকলো কিভাবে? আর্মিতে টিকার পরও এতদিন ধরে সাস্টেইন করলো কিভাবে এই লোকগুলা? কারণ কেন বলছে এই কথা জানেন? তিনি বলছেন যে আপনার ওদের একটা সাব জেল বানানো হবে, এখানে রাখা হবে। আরে আপনি তো প্রথমেই বলবেন যে এই আদালতের কোনো এখতিয়ারই নাই এই অধ্যাদেশ করে তাদেরকে এইভাবে আপনার করা, এই গ্রেফতারি পরোয়ানা জারি করা। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই সেনাবাহিনীর অফিসাররা দেশের কারণে, দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছে। যদি আপনার এই সেনাবাহিনীর অফিসারদেরকে আপনার দোষী করতে হয়, তাহলে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হচ্ছে না কেন? বলেন, আপনি আমাকে বলেন। ওয়াকারুজ্জামানের মানে আমি যুক্তির খাতিরে যদি ধরি, বাট এটার মানে এই না যে আমি চাই যে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা গ্রেফতারি পরোয়ানা হোক। তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে, খেলাটা বুঝতে হবে যে ওয়াকারুজ্জামানকে একটা নিশ্চয়তা দিচ্ছে, দেখেন ওয়াকার ভাই, আপনাকে নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, আপনি ভালো লোক। মানে ওই যে আমি আপনাকে যে গল্পটা বললাম যে প্রাচিয়াপা আপনাকে ধরতে এসেছে, আমি মুচকি হাসছি, তার মানে বড় বড় জেনারেলদেরকে এটা বলছে যে আপনাদেরকে নিয়ে তো ভাই এত প্রবলেম নেই, এই কজনকে ধরেছি। এখন দেখা যাচ্ছে ধরেন সেনাবাহিনীর অমুক মনে করছে, আচ্ছা মেজর জেনারেল হামিদকে ধরেছে, মেজর লেফটেন্যান্ট জেনারেল আকবরকে ধরেছে, থাক আমার তাতে কি আসা যায়? জেনারেল আকবরে তো অবসর নিয়েছে, মেজর হামিদ তো এখন আর আর্মিতে নাই, বা মোমেনকে ধরেছে, বা খায়রুলকে ধরেছে, বা খায়রুলের বিরুদ্ধে এসেছে, থাক এগুলা বলেছে, আমাদের তাতে কি আসা যায়? এই যে এলিয়েনেশন, এই যে বিচ্ছিন্নতাবাদ। অথচ আমি সবসময় মনে করতাম যে সেনাবাহিনী হচ্ছে একটা ব্রাদারলি একটা অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশন, যেখানে একটা অফিসারের গায়ে গুলি আসা মানে প্রত্যেকটা অফিসার এইটা ধারণ করে গুলিটা আমার কাছে লেগেছে, আমার কাঁধে লেগেছে। আজকে আমি এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম অনেক আগের থেকেই যে আচ্ছা আপনাদের প্রায় ৩৫০০ লোককে মেরে ফেললো, আপনাদের যারা এখন পুলিশের অফিসাররা সার্ভ করছে এরা কোনো প্রতিবাদ করছে না কেন? তখন উনি আমাকে উত্তর দিলেন যে পুলিশের মধ্যে একটা প্রবল পোলারাইজেশন আছে, বিভক্ত, এবং আছে হচ্ছে বিচ্ছিন্নতাবাদ, এলিয়েনেশন আছে। ধরা যাক যেই লোকটা মনে মনে ধারণ করে যে সে হচ্ছে জামাতি, তার চিন্তা হচ্ছে তার জামাতি পলিটিক্যাল মনোভাব সম্পন্ন পুলিশ অফিসাররা কেমনে রক্ষা করা যায়। ওই ব্রাদারহুডটা আসে পলিটিক্যাল আইডিওলজি থেকে। কি ভয়ঙ্কর! চিন্তা করে দেখেন, একটা বাহিনী, সেনাবাহিনীর মধ্যে এই ভাবনাটা কখনো আসবে আমি না এগুলা কল্পনাও করিনি। আজকে সেনাবাহিনীর এই উর্দিকে প্রকাশ্য মানুষের সামনে যে অপমান করছে, আবার এটা কি হাই টাইম না যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে মুভমেন্ট হওয়া, বলা যে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার খাও, আমার পরো, তুমি আমার কারণে আজকে এই ক্ষমতাতে দাঁড়ায় আসো, তুমি আমার অফিসারদেরকে তুমি এই ধরনের অপবাদ দিচ্ছ, এবং তুমি আমার অফিসারদের ছবি নিয়ে তুমি অপমান করছো। সামান্য প্রতিবাদও আমি দেখলাম না। আমরা জানি না আসলে প্রতিবাদ কেন করছে না, হয়তো প্রতিবাদ করবে, কিন্তু জনগণ এটাকে ভালোভাবে দেখছে না। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। দেশে এত কিছু ঘটছে, তবে একটা কথা আপনাকে এই ফাঁকে আমার একটু বলে দেওয়া ভালো যে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে, আমি বলতে পারি অ্যাটলিস্ট আমার সাথে যাদের কথা হয়েছে, আমরা অত্যন্ত ব্যথিত সেনাবাহিনীর এই অফিসারদের এই অপমান দেখে। হ্যাঁ, সেনাবাহিনীর কোনো অফিসারকে আমার অপছন্দ হতে পারে, আমি অনেক সমালোচনাও করেছি, করব ভবিষ্যতে, কিন্তু যখন আমি দেখছি যে আমার দেশের একজন সৈনিককে এইভাবে অপমান করছে, আমার তখন কিন্তু বুকে এসে লাগে, এবং প্রবল ভাবে লাগে। এবং আমি মনে করি
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা নেতা কর্মীরা আছে, যাদের সাথেই কথা বলেছি তারা যথেষ্ট সহমর্মী। একটা গুজব রটনা করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় এলে আর্মির এই করবে সেই করবে, কখনোই না। বাংলাদেশ আর্মির প্রতি এই সশ্রদ্ধ শ্রদ্ধা রয়েছে। দেশমাতৃকার জন্য যারা জীবন দিয়েছে, যারা এই দেশকে সার্ভ করেছে, তাদের ভুল ত্রুটি সেগুলো রেকটিফাই করবার আপনার অনেক রকমের ওয়ে আছে, আদালত আছে, কথা আছে, রিকনসিলিয়েশন কমিশন, এভরিথিং। কিন্তু আমি বা আমরা এটা মেনে নিতে পারি না, আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে আমাদের আর্মি অফিসারদের ছবি এই রাজুর মধ্য নিয়ে এইভাবে অপমান করা, বিচারের আগেই তাকে দোষী সাব্যস্ত করা, খুবই পেইনফুল। সরি, সেনাবাহিনীর না, একদম ঠিক আছে। সেনাবাহিনীর মর্যাদা হানি হওয়া মানে বাংলাদেশেরই মর্যাদা হানি হওয়া। আমি আরেকটা বিষয় যেতে চাই, সে বিষয়টাও আসলে এরকম যে আমি বলতে চাই না, আমি একটু দেখাতে চাই আমাদের ব্রডকাস্টিং এ যিনি আছেন, একটু যদি সেই ছবিগুলো দেখান। একটা দুটো ছোট্ট ভিডিও আছে, আমি ভিডিওটা দেখাতে অনুরোধ করব। ভিডিওটা একটু দেখান। ভিডিওটা শুরু থেকে দেখতে। এইটার প্রেক্ষাপটটা কি? উনি একজন শিক্ষক যিনি চেয়ারে বসে আছেন, আর যিনি চর্জে মারছে সে সম্ভবত বিএনপির রাজনৈতিক একজন নেতা। এভাবে একজন শিক্ষককে থাপ্পড় দিচ্ছেন। ও মাই গড, হোয়াটস হ্যাপেনিং? আচ্ছা, আমরা পরের ভিডিওতে যাই। আমরা আরেকটা ভিডিও দেখব। শুরু থেকে দেখতে চাই। শুরুর শটটা না দেখলে আসলে বোঝা যায়। হ্যাঁ, যাকে ধরে নিয়ে আসছে সে কোনো চোর, গুন্ডা, বদমাইশ, ক্রিমিনাল নয়, একজন শিক্ষক। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে ছবিগুলো দেখানোর জন্য। জি, ঠিক আছে। এই ভদ্রলোকের চেনা মনে হচ্ছে। উনি কে? আমি শিক্ষক না, উনি একজন শিক্ষক। এই যে এত পুলিশ মিলে তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, ওনাদের শিক্ষকরা যে আন্দোলন করছিলেন গত কয়েকদিন, সেখানের একজন শিক্ষক যাকে টেনে হিচড়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক আছে, আমাদের ভিডিও দেখা শেষ, আমরা এবার আলোচনায় যাই। দুটো ভিডিও দেখালাম আমি এজন্য, বাংলাদেশে তো শিক্ষকদের নির্যাতন হয়ে আসছে 5 তারিখ থেকে। এখানে আমরা মাঝে দেখেছিলাম যে শিশুরা, মানে কিশোর, স্কুল কলেজের বাচ্চারাই এই কাজটি করেছে, পেছনে সবাই ছিল। এখানে দেখলাম যে একজন মানে স্বাস্থ্যবান একজন পূর্ণবয়স্ক একজন মানুষ খুব মারছে। আমি যখন প্রথম দেখছিলাম তখন আমি বিশ্বাস করতে পারিনি ভিডিওটা, যে শিক্ষক কিছু আঘাত করছেন। এবং রাস্তায় দেখলাম একজন শিক্ষক আন্দোলন করেছে দেখে তাদেরকে তো পুলিশ যেভাবে রাস্তায় আন্দোলন ছত্রভঙ্গ করে সেটা তো করেছেই, এবং যেভাবে ধরে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আসামিকে ধরছে। তো আমি এই দুটো জিনিস এই জন্য দেখালাম যে অসহায় বাংলাদেশ, যেখানে আসামিকে ধরে নেওয়া হয় না, আসামিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, আসামিদের বেকসুর খালাস করে দেওয়া হয়, জামিনে মুক্ত করে দেওয়া হয়, আসামিদের কারাগার ভেঙে আসামিদেরকে বের করে আনা হয়, এবং শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমর্থক, বঙ্গবন্ধুর চেতনায় যারা আদর্শে কাজ করেন, সৈনিক, মুক্তিযোদ্ধারা, তাদেরকে এইভাবে টেনে হিচড়ে আনা হয়। তবে এখানে আমি শুধুমাত্র, যেহেতু বঙ্গবন্ধুর আদর্শ বা মুক্তিযুদ্ধের পক্ষের বললেও বলে যেটা আওয়ামী লীগ, আমি যেন শুধু শিক্ষকই থাকলাম যে আমরা আসলে বাংলাদেশ অসহায় না তো কি। আপনার কি বলবো, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে মানে আপনার একটা রাষ্ট্রের কাঠামোগুলোর দিকে যদি আপনি তাকান, রাষ্ট্রের কাঠামোগুলো কি আসলে? আমরা যদিও পলিটিক্যালি আইন যখন পড়তে গিয়েছি তখন আমাদের রাষ্ট্রের কাঠামোগুলো যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে বিচার বিভাগ, পার্লামেন্ট এবং হচ্ছে এক্সিকিউটিভ। এগুলো তো আইনের ভাষা। আমি এগুলোকে যদি আরেকটু বৃহৎ অর্থে ভাবি তাহলে আমি বলবো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের ওয়েলফেয়ার সিস্টেম, বা যেটা সোজা কথা হচ্ছে যে ধরেন শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, আপনার চিকিৎসা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এগুলোকে আপনি অ্যাড করতে পারেন খুঁটি হিসেবে। আপনি কি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছেন? আমি একটা করে যদি বলি আপনাকে, 5ই অগাস্টের পরে 12ই অগাস্ট এই টোকাই মৌলবাদী জঙ্গিরা এসে বলল
যে বিচারপতি ওবায়দুল হাসানকে এক্ষুনি সরে যেতে হবে না, এবং সবাইকে সরে যেতে হবে, এবং তাদের কথা মতো রিফাত হাসানকে সন্ধ্যা 6টার মধ্যে নিয়োগ দিতে হবে। বিচার বিভাগ প্রথম দিনই শেষ, 12 তারিখ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ, ওইটার মৃত্যু হয়ে গিয়েছে। আচ্ছা, বিচার বিভাগ। এরপরে আপনার পার্লামেন্ট তো নাই, পার্লামেন্টের কথা বাদ, পার্লামেন্টারিয়ান যারা আছে তাদেরকে ধরছে। এই যে ধরার পরে তাদেরকে অ্যাটাক করছে, অ্যাটাকটা কেন? ওই যে জাকার্তা মেথড, ওই যে পার্জিং, যে অপমানের মধ্য দিয়ে মেসেজ দেওয়া। তারপরে আমি কি বললাম? বিচার বিভাগ বললাম, এরপরে আপনাকে বললাম হচ্ছে পার্লামেন্ট, এরপরে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ কারা? সচিব, পুলিশ, আর তারপর হচ্ছে যারা এক্সিকিউট করে, মানে নির্দেশ এক্সিকিউট করে, তাদের প্রতি কি প্রবল ভাবে তাদেরকে ইচ্ছা মতো স্যাক করা হলো, পুলিশদেরকে মেরে ফেলা হলো, বিভৎস কায়দায় আপনার থানা পুড়িয়ে দেওয়া হলো। তাহলে আমরা দেখলাম কি, রাষ্ট্রের যে প্রধান 3টা অর্গান বলে আমরা আইনে পড়েছি, জুডিশিয়ারি, পার্লামেন্ট এন্ড এক্সিকিউটিভ শেষ করে দিল। এরপরে আমরা দেখলাম যেই আরো 3টা খুঁটির কথা আমি বলছি, শিক্ষা ব্যবস্থা। এই প্রত্যেকটা শিক্ষালয়ে গিয়ে টিচারদেরকে অপমান, জোর করে স্বাক্ষর নেওয়া, তাদেরকে পেটানো, ভদ্র মহিলা যাদের আছে তাদের হিজাব ধরে টান দেওয়া, চুল ধরে টান দেওয়া, জামা ধরে টান দেওয়া, সেখানে যারা পরীক্ষার্থী বা পরীক্ষা দিতে গেছে তাদেরকে পরীক্ষা না দিতে দেওয়া। বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়েছে, কিন্তু ম্যাসিভ হারে এই যে শিক্ষকদেরকে কানে ধরে উঠবস, পেটানো, মারা, এগুলো কিন্তু আমরা কোনো দিন দেখিনি। তাহলে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। আচ্ছা, কোনোদিন শুনেছেন যে রাজনীতি করবার কারণে কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে পারেনি? গণহারে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগ বা আওয়ামী লীগ সমর্থন করে, যাদেরকে লোকেট করতে পেরেছে তাদের ক্যারিয়ার শেষ। তাহলে কত লক্ষ বেকার, কত লক্ষ মানুষকে আপনি পড়ালেখা থেকে বঞ্চিত করলেন, সেগুলোর আলাদা হিসাবে আসছি। শুধু মাথায় রাখেন শিক্ষা ব্যবস্থা। তাহলে আমি কয়টা বললাম? জুডিশিয়ারি, পার্লামেন্ট, এক্সিকিউটিভ, শিক্ষা। এইবার আসেন স্বাস্থ্য ব্যবস্থাতে আসেন। যত চিকিৎসক আছে, আপনি বড় বড় চিকিৎসকদেরকে পেটালেন, মারলেন, হাজার হাজার চিকিৎসককে আপনি আওয়ামী লীগ বলে তাদেরকে পিটিয়ে বিভিন্ন হসপিটাল থেকে বের করে দিলেন, চিকিৎসা সেবা দিলেন না, তাদের ক্লিনিক পুড়িয়ে দিলেন, তাদের প্রাইভেট চেম্বার পুড়িয়ে দিলেন, তাদের হসপিটাল পুড়িয়ে দিলেন, তাদের ইকুইপমেন্ট পুড়িয়ে দিলেন, এবং তাদেরকে আপনি বললেন কি এরা হচ্ছে আওয়ামী লীগ। আপনি কি করলেন? চিকিৎসা ব্যবস্থাকে শেষ করে দিলেন। আচ্ছা, এইবার আমি যদি যাই হচ্ছে আপনার অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। একটু সাউন্ডটা ঠিক করে নেন নিজাম। আপনার ব্যাংক এখন কি আসছে? এখন আসছে। জি জি। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, আপনার হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, গাজী কোম্পানির যে টায়ার কোম্পানি ছিল, তাদের নানাবিধ কোম্পানি ছিল, খুবই একটা প্রফিটেবল কোম্পানি, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড, মানে কোনো কিছু বাদ নাই বিএনপি জামাতের কবল থেকে আর এনসিপি এদের কবল থেকে। তাহলে কি হলো? আপনি টোটাল 6টা কাঠামোকে ভেঙে দিলেন। জুডিশিয়ারি, পার্লামেন্ট, এক্সিকিউটিভ, এডুকেশন, মেডিকেল অ্যান্ড ফাইন্যান্স, আপনি 6টা কাঠামোকে ভেঙে দিয়ে এখন আপনি এসেছেন আর্মিতে। যদিও আর্মিকে আপনি এক্সিকিউটিভের অংশ ধরলেও, আমি আর্মিকে একটা আলাদা অংশ যদি ধরি, শেষ করে দিলেন। তাহলে ব্যাপারটা কি? ওই যে ওরা বলেছে আমরা প্রতিশোধ নিব, টিক্কা খান বলে গেছে আমরা প্রতিশোধ নিব, আমরা আবার ফিরে আসব। ভুট্টো, আপনাকে বইটা পেছনেই আছে, আমি আপনাকে বইয়ের কাহিনীটা বলি। বইটা আসলে দেখাই, আমার মনে একটু বইটা দেখাই, দেখানোর প্রয়োজন। বইটা দেখেন, এই জিনিসগুলো দেখার প্রয়োজন আছে, এগুলো সবারই প্রয়োজন আছে, এই বইগুলো দেখানোর জানারও প্রয়োজন আছে। এই বইটার নাম হচ্ছে দ্য গ্রেট ট্র্যাজেডি, ঠিক আছে? এটা ফার্স্ট এডিশন। এই বইটা 1971 সালে ভুট্টো লিখেছে। মাথায় রাখবেন, 1971 সালে সে দ্রুত এই বইটা তৈরি করেছে। এটার প্রথম পাবলিকেশন হয়েছে 1971 সালের সেপ্টেম্বরে, এবং সেকেন্ড পাবলিশ হয়েছে 1971 সালের অক্টোবরে। নাম হচ্ছে দি গ্রেট ট্র্যাজেডি, ঠিক আছে?
এই বইটার ভেতরে সে ইচ্ছা মতো বাংলাদেশকে নিয়ে বলেছে এবং সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। এবং এই বইয়ের ভেতরেই তার প্রতিজ্ঞা আছে, একদিন সে পাকিস্তানকে আবার ফেরত আনবে। এই প্রতিজ্ঞা সে করেছিল। কি করেছে জানেন? এই বইটা নিয়ে ঠিক ইউনূস যে কাজটা করছে, ওই যে আপনার জুলাই মাসের অনেকগুলো বিভ্রান্তিকর ছবি টবি নিয়ে একটা চোথা বানিয়েছে, বানিয়ে সমস্ত রাষ্ট্রপ্রধানের হাতে দিচ্ছে, দেখেছেন আপনি? একদম। এই ভুট্টো এই কাজটা করেছে এই বইটা নিয়ে। আপনি যদি 1971 সালের কোনো ফুটেজে দেখেন, দেখবেন যে ভুট্টো বিভিন্ন দেশে যাচ্ছে আর এই বইটা নিজের হাতে দিয়ে আসছে রাষ্ট্রপ্রধানদেরকে। আর এই বইটাই ভর করেছে ইউনূসের উপর। আর এই বইটা হচ্ছে পাকিস্তান থেকে বের হয়েছে। এই বইটার নাম হচ্ছে দ্য বাংলাদেশ পেপারস। বইটাতে লেখা আছে, এইটা খুবই রেয়ার একটা বই। এই বইটা বের হয়েছে, এই বইটা একেবারেই আপনি কখনো নাম শুনবেন না, এটা খুবই রেয়ার একটা বই। এটাও বের হয়েছে 1971 সালে, মুক্তিযুদ্ধের সময় বইটা বের হয়। এই বইটার নাম হচ্ছে দ্য বাংলাদেশ পেপারস, হোয়াই ডিড পাকিস্তান ব্রেক, হু ওয়াজ রেসপন্সিবল। ঠিক আছে? এই বইয়ের ভেতরে ইচ্ছা মতো তারা আমাদেরকে নিয়ে মিথ্যাচার করেছে, বলেছে যা মন চায়। এবং এখানেও প্রতিজ্ঞা আছে, পাকিস্তানকে ফেরত আনার প্রতিজ্ঞা, মানে শাস্তি হবে আমাদের। তার মানে হচ্ছে ওদের যেই এই যে আমরা বারবার এই যে কথাগুলো যখন বলি, তখন কি বলা হয় জানেন? আপনি সেই মুক্তিযুদ্ধের কথা আনেন। আচ্ছা, আমি একটা কথা বুঝি না, যে এই যে মুক্তিযুদ্ধকে অপমান, মুক্তিযোদ্ধাদেরকে অপমান, 71কে অস্বীকার, বঙ্গবন্ধুকে হত্যা, জাতীয় চাঁদাকে হত্যা, সেই সময়কার মুক্তিযোদ্ধার কমান্ডারদেরকে হত্যা, এই সমস্ত কিছু কি এই অদ্ভুত বাঙালিদেরকে এই সেন্সটা দেয় না যে এই যুদ্ধটা পাকিস্তান এবং জামাত ইসলামের একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ? আমি বুঝি না যে আমরা আমাদের খাদ্যাভ্যাসের কারণে কি আমাদের মগজে সমস্যা আছে, আমি জানি না আসলে। আই ডোন্ট নো। আমার সবাই পাকিস্তানের দোসররা রয়ে গেছে, তো সবাই তো একসাথে নাম হতে পারে না, অবশ হতে পারে না। একটা ক্লিয়ার সিগনেচার যে আমার সমস্ত প্রতিশোধ হচ্ছে মুক্তিযুদ্ধকে, এই রাষ্ট্রীয় সবগুলো কাঠামোকে তারা শেষ করে দিতে চায়। আপনি জানেন যে ইরানের বিপ্লবের দিকে যদি আপনি তাকান, আমি ইরানের বিপ্লবটা নিয়ে গত 6 মাসে আমার মূল পড়ার উপজীব্যই ছিল ইরানের বিপ্লব আর হচ্ছে চিলির যেই আইন দেখে উৎখাত, মানে মূলত আমেরিকার রেজিম চেঞ্জ নিয়ে আমি এক্সটেন্সিভ ভাবে পড়ালেখার চেষ্টা করছি। সেই জায়গাতে একটা অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম যে আমেরিকা যখন কোনো একটা জায়গাতে রেজিম চেঞ্জ করে, তখন সে খুবই ইন্টারেস্টিং ভাবে ওই এলাকাতে ডানপন্থীদের উত্থান ঘটায়। ইরানে সে ঘটিয়েছে আয়াতুল্লাহ খোমেনির মাধ্যমে, চিলিতে সে ঘটিয়েছে পিনোশের মাধ্যমে, আপনার বাংলাদেশে সে জামাতে ইসলামী, হিজবুত তাহরির। মানে আপনার কাছে 5 তারিখের পরে মনে হবে যে এতদিন অনেকগুলো মানুষ জাস্ট মুখ চেপে অপেক্ষা করছিল মুক্তিযুদ্ধকে একটু অপমান করবে বলে, যেন এটাকে কি জানে বলে প্যান্ডোরার বক্স। ওই প্যান্ডোরার বক্স খুলে দেওয়ার পরে সবার টার্গেট হয়েছে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, কনস্টিটিউশন। আমি ধরে নিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ বাদ, আমি ধরে নিলাম বাংলাদেশ আওয়ামী লীগের কথা আপনাকে চিন্তাও করতে হবে না, আমাদের চিন্তা আমরা করবো, আমাদের নেতা কর্মীরা করবে, বাদ দেন আপনি। কিন্তু হোয়াট অ্যাবাউট আওয়ার এক্সিকিউটিভ, হোয়াট অ্যাবাউট আওয়ার পার্লামেন্ট, হোয়াট অ্যাবাউট আওয়ার জুডিশিয়ারি? আপনি 123 জন বিচারপতিকে নিয়োগ করেছেন, কাকে জিজ্ঞেস করেছেন, কেমনে করেছেন? এই বিচারপতিরা আগামী 2 বছর পরে এরা হচ্ছে আপনার, যদি 2 বছর এগুলা টিকতে পারে আর কি, ধরে নিলাম 2 বছর পরে এগুলা সব পার্মানেন্ট হবে, দেন হোয়াট? এক একটা জামাতি শিবির ক্যাডার, আপনি কল্পনা করেন তো নেক্সট 5 ইয়ার্স 6 ইয়ার্স ওদের প্ল্যান কি? আজকে ওরা ডাকসুতে ওপেনলি চুরি করলো ওই জালাল প্রিন্টার থেকে, কেউ কোনো কথা বলছে না। মানে এমন দেউলি অবস্থা হয়েছে যে বিএনপির যে ছেলেটা জিএস পদপ্রার্থী হামিম, সেও শিবিরের পক্ষে কথা বলছে। সো এই যে আপনি টিচারদেরকে পেটানোর দৃশ্য দেখালেন, এই যে আপনি পুলিশ মারছে শিক্ষকদেরকে, ওই ইউনিভার্সিটিতেই একটা মেয়ে বলেছিল না যে আসমান কাঁপে, নদী কাঁপে, মানুষ কাঁপে, কি কি যেন বলেছিল না?
জি একজন নাও। ওই মোনামি কোথায়? আমি মোনামি বলছি কারণ মোনামি আমার থেকে বয়সে ছোট হবে, মানে এরা কোথায় এখন? এই মেয়েগুলো এরা কিভাবে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়েছে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এট অল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরা কোথায় এখন? ওদের সামনে শিক্ষকদেরকে মারছে, পেটাচ্ছে। আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষকরা আছে কি ভয়ঙ্কর দিন তারা পালন করছে প্রত্যেকটা দিন। প্রফেসররা যাদেরকে ধরে নেওয়া হয় মুক্তিযুদ্ধের পক্ষে,